হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থা। আজকে আমরা যেটা পড়ব তা হলো সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। এই সাম্যাবস্থা বলতে আমাদের কী বোঝায়? প্রথমেই জানতে হবে সাম্যাবস্থা কী। সাম্যাবস্থা জানার জন্য আমাদের জানতে হবে যে কেমিক্যাল রিয়াকশন টু টাইপস। ওয়ান টাইপস হচ্ছে রিভার্সিবল রিয়াকশান আর সেকেন্ড টাইপ ইরিভার্সিবল রিয়াকশান। আমরা কেমিক্যাল রিয়াকশানগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করব। রিয়াকশান টু টাইপ, একটা নাম্বার ওয়ান ইরিভার্সিবল রিয়াকশান। ইরিভার্সিবল রিয়াকশান, ইরিভার্সিবল রিয়াকশান কোথাও অর্থ হচ্ছে একমুখী বিক্রিয়া। অর্থাৎ রিয়াকশানগুলি আমরা দেখব যে রিয়াক্ট্যান্ট থেকে সরাসরি প্রোডাক্ট হয়, কিন্তু প্রোডাক্ট কখনোই রিয়াক্ট্যান্টে ফিরবে না। এই সমস্ত রিয়াকশন সম্পূর্ণভাবে রিয়াকশানটা শেষ হয়ে যায়। তাহলে এই ধরনের রিয়াকশনগুলি বিক্রিয়ক পদার্থগুলি বা রিয়াক্ট্যান্ট বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তর হয়। বিক্রিয়াজাত বা প্রোডাক্ট পদার্থে রূপান্তর হয়। কিন্তু কখনোই বিক্রিয়াজাত পদার্থগুলি পুনরায় বিক্রিয়ক পদার্থে রূপান্তর হবে না। অর্থাৎ এই সমস্ত বিক্রিয়াগুলি ওয়ান ডিরেকশনাল, একটা দিক থাকবে, বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তর হবে। তো এই ধরনের রিয়াকশনগুলিকে আমরা একমুখী অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করব। অর্থাৎ এই অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করব যে বিক্রিয়াটা ইরিভার্সিবল বিক্রিয়া। যেমন ধরো বেরিয়াম ক্লোরাইড। এই বেরিয়াম ক্লোরাইড সলিউশনের মধ্য দিয়ে আমরা যদি সোডিয়াম সালফেট রিয়াকশন করি তাহলে আমরা পাব বেরিয়াম সালফেট এবং 2 মোলস অফ সোডিয়াম ক্লোরাইড। কেমন? তাহলে এখানে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড পরস্পর রিয়াকশন করে কোনোভাবেই বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট পাওয়া যাবে না। অর্থাৎ এখানে রিয়াকশানটা সম্পূর্ণভাবে শেষ হবে। বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেট রিয়াকশন করলে উৎপন্ন হবে বেরিয়াম সালফেট ও সোডিয়াম ক্লোরাইড। এই ধরনের রিয়াকশন হচ্ছে একমুখী বিক্রিয়া বা ইরিভার্সিবল রিয়াকশন। ইরিভার্সিবল রিয়াকশনকে আমরা এই একমুখী অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করব। নেক্সট নাম্বার টু রিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল রিয়াকশন, রিভার্সিবল রিয়াকশন কোথাও অর্থ হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়া। যে সমস্ত রিয়াকশানে দেখব যে বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়াজাত পদার্থে রূপান্তর হচ্ছে, আবার বিক্রিয়াজাত পদার্থগুলি পুনরায় রিয়াকশন করে বিক্রিয়ক পদার্থে রূপান্তর হয়, সেই সমস্ত রিয়াকশানগুলিকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া বা রিভার্সিবল রিয়াকশন। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়াজাত পদার্থে রূপান্তর হবে, বিক্রিয়াজাত পদার্থে রূপান্তর হবে, আবার বিক্রিয়াজাত পদার্থগুলি পুনরায় রিয়াকশন করে বিক্রিয়ক পদার্থে রূপান্তর হবে। অর্থাৎ উভয় মুখ থাকবে, বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থ। তো এই কারণে আমরা উভয়মুখী অ্যারো দিয়ে এই ধরনের রিয়াকশনগুলিকে বোঝাবো। এইরকম অ্যারো চিহ্ন দিয়ে আমরা রিয়াকশন বোঝাবো। এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে দেখব বিক্রিয়া কখনোই শেষ হবে না। তাহলে বিক্রিয়া শেষ হবে না, বিক্রিয়া শেষ হয় না। এই ধরনের রিয়াকশনগুলিতে বিক্রিয়া কখনোই শেষ হবে না। ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন রিয়াকশন করবে, তাহলে নাইট্রোজেন গ্যাস মলিকুল, হাইড্রোজেন গ্যাস মলিকুল, এখানে রিয়াকশন করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে ব্যালেন্স করলে দেখো 1 মোল নাইট্রোজেনের সঙ্গে
3 মোল হাইড্রোজেন রিয়াকশন করে, কেমন? রিয়াকশন করে 2 মোল অ্যামোনিয়া গ্যাস পাওয়া যায়। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর রিয়াকশন করছে, করে অ্যামোনিয়া গ্যাস মলিকুল উৎপন্ন হচ্ছে, এবং অ্যামোনিয়া গ্যাস মলিকুলও পুনরায় রিয়াকশন করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এর ফলে বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়াজাত পদার্থে রূপান্তর হয়, আর বিক্রিয়াজাত পদার্থগুলি পুনরায় বিক্রিয় পদার্থে রূপান্তর হচ্ছে। এই ধরনের রিয়াকশনগুলি হয় রিভার্সিবল রিয়াকশন। ধরো আরও রিয়াকশান, ধরো হাইড্রোজেন গ্যাস মলিকুলের সঙ্গে আয়োডিন গ্যাস মলিকুল, আয়োডিন রিয়াকশন করছে গ্যাসীয় অবস্থায়, রিয়াকশনগুলো 2Hi উৎপন্ন হয়। তাহলে এখানে কি করছে না, হাইড্রোজেন আয়োডিন রিয়াকশন করছে, করে Hi হাইড্রো আয়োডিক অ্যাসিড উৎপন্ন করে। এই হাইড্রো আয়োডিক অ্যাসিডগুলো পুনরায় রিয়াকশন করে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করে। এই সমস্ত রিয়াকশনগুলো হয় রিভার্সিবল রিয়াকশন। তাহলে রিভার্সিবল রিয়াকশনের বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ, আবার বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক উৎপন্ন করবে, কিন্তু এখানে বিক্রিয়া কখনোই শেষ হবে না। এরপর আসি আমরা সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা সৃষ্টি হয় রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে। তো রিভার্সিবল রিয়াকশনের ক্ষেত্রে সাম্যাবস্থা সৃষ্টি হয়। তো সাম্যাবস্থা বলতে বোঝায় রিভার্সিবল রিয়াকশনে এমন একটি অবস্থা যেখানে ফরওয়ার্ড রিয়াকশান রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশান রেটটা সমান হয়ে যাবে, এবং সাম্যাবস্থা পৌঁছানোর পরে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না। এই ধরনের অবস্থাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। অর্থাৎ রিভার্সিবল রিয়াকশনে দুটো রিয়াকশান রয়েছে। ধরো A+B থেকে রিভার্সিবল রিয়াকশান C+D হচ্ছে। তাহলে যখন আমরা লিখছি যে A+B রিয়াক্ট্যান্টগুলো প্রোডাক্ট তৈরি করছে C+D, এই যে রিয়াকশান, এই রিয়াকশানটা বলা হয় ফরওয়ার্ড রিয়াকশান। ফরওয়ার্ড রিয়াকশান বা বলা হয় সম্মুখবর্তী বিক্রিয়া। সম্মুখবর্তী বিক্রিয়া। আবার দেখো C+D, এই বিক্রিয়াজাত পদার্থগুলি পুনরায় যখন A+B তৈরি করছে বা গঠন করছে, এই ধরনের রিয়াকশানগুলো হয় ব্যাকওয়ার্ড রিয়াকশান। ব্যাকওয়ার্ড রিয়াকশান। ব্যাকওয়ার্ডের বাংলা হলো বিপরীত বিক্রিয়া বা বিপরীতমুখী বিক্রিয়া। বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে রিভার্সিবল রিয়াকশনে দুরকম রিয়াকশান আছে। যখন রিয়াক্ট্যান্টগুলি প্রোডাক্টে কনভার্ট হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশান, আর প্রোডাক্ট রিয়াক্ট্যান্টে কনভার্ট হলে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশান। এই রিভার্সিবল রিয়াকশান কখন সাম্যাবস্থা আসবে? রিভার্সিবল রিয়াকশানের সাম্যাবস্থা হচ্ছে একটি অবস্থা যেখানে ফরওয়ার্ড রিয়াকশান রেট সঙ্গে ব্যাকওয়ার্ড রিয়াকশান রেটটা সমান হয়ে গেছে। তাহলে এমন একটি অবস্থা যেখানে দেখব যে সম্মুখবর্তী বিক্রিয়ার হার ও বিপরীতমুখী বিক্রিয়ার হার সমান। যখন দুটো হার সমান হয়ে যাবে তখন আমরা বলবো সাম্যাবস্থা। অর্থাৎ এই অবস্থাকে বলবো আমরা সাম্যাবস্থা। কেমন? তাহলে রিভার্সিবল রিয়াকশনের সম্মুখবর্তী বিক্রিয়া হার এবং বিপরীতমুখী বিক্রিয়া হারটা সমান হয়ে গেছে, তখন সেই অবস্থাকে বলা হয় সাম্যাবস্থা। আর বিক্রিয়ার সাম্যাবস্থা পৌঁছালে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে সাম্যাবস্থায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ পদার্থের গাঢ়ত্ব কোনো পরিবর্তন ঘটে না।
কোনো পরিবর্তন ঘটে না। কেমন? তাহলে সাম্যাবস্থার বৈশিষ্ট্য এই দুটো, রাইট? তাহলে আমরা দেখব যে নাইট্রোজেন গ্যাস মলিকুলের সঙ্গে 3 মোলস হাইড্রোজেন গ্যাস মলিকুল রিয়াকশন করছে, রিয়াকশন করে এখানে 2 মোলস অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে দুটো রিয়াকশন রেট রয়েছে, একটা নাইট্রোজেন গ্যাস মলিকুল প্লাস 3 মোল অফ হাইড্রোজেন গ্যাস মলিকুল রিয়াকশন করে 2 মোলস অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট, অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়ার হার। রেট শব্দের অর্থ হচ্ছে হার। এবং অ্যামোনিয়া মলিকুলগুলি পরস্পর রিয়াকশন করে ব্যাকে রিয়াকশন করে, এই জন্য একে ব্যাকওয়ার্ড রিয়াকশন বলা হয় বা বিপরীতমুখী রিয়াকশন। এই দুটি বিক্রিয়া হারটা যখন সমান হয়ে যাবে তখন আমরা সাম্যাবস্থা। তাহলে গ্রাফের সাহায্যে আমরা কী করে বুঝবো এটার সাম্যাবস্থা? ধরো আমরা এক্স অ্যাক্সিসটা টাইম নিয়েছি আর ওয়াই অ্যাক্সিস যেটা বিক্রিয়ার হার, তো যে সময় পরে বিক্রিয়ার হারটা সমান হয়ে যাবে তারপরে কিন্তু সাম্যাবস্থা থাকবে। এই যে কেমিক্যাল রিয়াকশন নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিয়াকশন করে এমন উৎপন্ন হয়, প্রথম দিকে যখন আমরা নিয়েছিলাম নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস মলিকুল নিয়েছিলাম তখনও কিন্তু অ্যামোনিয়া গ্যাস মলিকুল উৎপন্ন হয়নি। তাহলে প্রথম দিকে যে ফরওয়ার্ড রিয়াকশন হারটা বেশি, কারণ প্রথম ক্ষেত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি ছিল, গাঢ়ত্ব বেশি ছিল, তো গাঢ়ত্ব বেশি থাকলে বেশি করে কিন্তু রিয়াকশন রেট হবে। এবার যতই রিয়াকশন করছে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের গাঢ়ত্ব ধীরে ধীরে কমছে, তার মানে গাঢ়ত্ব কমার ফলে তাদের রিয়াকশন রেটটা কমে যাচ্ছে। এবার যত সময় যাচ্ছে এই বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন বেশি হচ্ছে, তাহলে যত বেশি হবে অ্যামোনিয়া গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা কিন্তু বাড়বে। তাহলে প্রথম ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশন এটা 0 টাইম, এই 0 টাইমে ফরওয়ার্ড রিয়াকশন এটা, তো ফরওয়ার্ড রিয়াকশনগুলো ধীরে ধীরে কমতে এখানে এলো। আর ব্যাকওয়ার্ড রিয়াকশন একদম 0 টাইমে 0, কারণ একদম 0 টাইমে তখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়নি, রাইট? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলে রিয়াকশন করবে না, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা 0 ছিল। বা ধীরে ধীরে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা বাড়ছে আর ফরওয়ার্ড রিয়াকশন রেটটা কমতে একটা সময় পরে দেখব যে এদের রেট সমান হয়ে গেছে। তাহলে এই যে সময়টা, এই সময় পরে এখানে সাম্যাবস্থা এসেছে, আর সাম্যাবস্থা আসতে সময় লাগবে এতটা সময়, এই সময়টা লেগেছে সাম্যাবস্থা আসতে। তাহলে এই সময়টা হচ্ছে সাম্যাবস্থার আগে, আর এই সময় পরে সাম্যাবস্থা এসেছে। দুটো রেট সমান হয়ে গেছে, হচ্ছে একটা লাইনে পরিণত হয়েছে। তাহলে বিক্রিয়া হারের সঙ্গে টাইমের আমরা গ্রাফ দেখলে এইরকম দেখব। এবার ধরো আমরা দেখেছিলাম যে সাম্যাবস্থা বিক্রিয়া পদার্থে গাঢ়ত্বে কোনো পরিবর্তন ঘটবে না, রাইট? তাহলে আমাদের এই লাইনটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট, আর এই লাইনটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট। কেমন? দুটো রিয়াকশন রেট যখন সমান হয়ে যায় তখন কিন্তু সেটা সাম্যাবস্থায় পৌঁছায়। ওকে, এবার হচ্ছে সাম্যাবস্থায় যখন পৌঁছাবে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থে গাঢ়ত্বের কোনো পরিবর্তন ঘটবে না, তাহলে গাঢ়ত্ব দিয়ে আমরা একটা গ্রাফ টানতে পারি। ধরো ওয়াই অ্যাক্সিসকে আমরা গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন লিখতে পারি, কেমন? আর এক্স অ্যাক্সিসটা টাইম দিয়ে আমরা প্রকাশ করতে পারি। ওয়াই অ্যাক্সিসটাকে গাঢ়ত্ব আর এক্স অ্যাক্সিসটাকে আমরা টাইম দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই কেমিক্যাল রিয়াকশনটা যখন সাম্যাবস্থা পৌঁছে গেছে তখন কি হয় না, নাইট্রোজেন হাইড্রোজেনের গাঢ়ত্ব এবং অ্যামোনিয়ার গাঢ়ত্ব পরিবর্তন ঘটেনি, অর্থাৎ সাম্যাবস্থা পৌঁছানোর পর নাইট্রোজেন হাইড্রোজেনের গাঢ়ত্ব একই রয়েছে এবং অ্যামোনিয়ার গাঢ়ত্ব একই থাকবে,
রাইট? তো প্রথম ক্ষেত্রে নাইট্রোজেন হাইড্রোজেন গাঢ়ত্ব বেশি ছিল, ধীরে ধীরে রিয়াকশন করেছে, রিয়াকশন করলে নাইট্রোজেন হাইড্রোজেন গাঢ়ত্ব ধীরে ধীরে কমবে, কমতে কমতে একটা নির্দিষ্ট জায়গায় স্থির হবে। আর নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তো অ্যামোনিয়া গাঢ়ত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে পেতে একটা নির্দিষ্ট জায়গায় স্থির হবে। যখন এদের গাঢ়ত্বে কোনো পরিবর্তন ঘটছে না, তখন বুঝতে হবে ওই অবস্থাটা হচ্ছে সাম্যাবস্থা। তাহলে প্রথম ধরে নিই নাইট্রোজেন এবং হাইড্রোজেনে গাঢ়ত্ব বেশি ছিল। ধরো এখানটা সাপোজ ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেনে গাঢ়ত্ব সমান নিয়েছিলাম এখানটায়, রাইট? তাহলে আমরা দেখব যে, বা আরও একটু সিম্পল ইকুয়েশন নিলে আমরা দেখব এ থেকে বি, কেমন? তাহলে এ থেকে বি হচ্ছে, তাহলে প্রথম ক্ষেত্রে এ গাঢ়ত্ব বেশি ছিল, ধরো এ গাঢ়ত্ব ধীরে ধীরে কমতে কমতে এই পরে আর কমেনি, রাইট? ফিক্সড হয়ে গেছে। বি গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে বাড়তে এরপরে আর বাড়েনি। তাহলে এই যে টাইম লাগলো, এই সময় পরে ডান দিকে অবস্থা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা, রাইট? তো যখন দুটো লাইন অর্থাৎ দুটো গাঢ়ত্বের লাইন প্যারালাল হয়ে গেছে অর্থাৎ সমান্তরাল হয়ে গেছে এক্স অক্ষের, তখন কিন্তু সাম্যাবস্থা পৌঁছে গেছে। দেখো এখানে সাম্যাবস্থা, আমি যদি নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া বলি, তাহলে এই যে গাঢ়ত্ব আমরা সি দিয়ে প্রকাশ করছি। নাইট্রোজেন হাইড্রোজেনের সেম গাঢ়ত্ব ছিল, নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে এখানে দেখো যখন রিয়াকশন করছে হাইড্রোজেন কিন্তু বেশি করে রিয়াকশন করছে, তাহলে হাইড্রোজেনে গাঢ়ত্ব অনেক বেশি কমবে। ধরো নাইট্রোজেনের গাঢ়ত্ব কমতে কমতে আর কমলো না, হাইড্রোজেনের গাঢ়ত্ব আরও বেশি কমলো, আর কমলো না। এবার অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ধরো অ্যামোনিয়া উৎপন্ন হলো এর থেকে বেশি, তাহলে এইটা হচ্ছে হাইড্রোজেনের গাঢ়ত্ব, এটা নাইট্রোজেন, আর এখানটায় অ্যামোনিয়া। তাহলে এই সময় পরে বিক্রিয়াটার সাম্যাবস্থা পৌঁছে গেছে। তো গাঢ়ত্বে কোনো পরিবর্তন করবে না, গাঢ়ত্বটা কম বেশি হতে পারে, কেমন? হয়তো অ্যামোনিয়ার গাঢ়ত্ব নাইট্রোজেনে হাইড্রোজেন নিচে থাকতে পারে, রাইট? কিন্তু গাঢ়ত্ব পরিবর্তন হবে না সাম্যাবস্থার পরে। তাহলে গ্রাফগুলো কিন্তু আমরা এরকম দেখব, দ্যাট ইজ এটা অ্যামোনিয়া বাড়তে বাড়তে এটা হয়েছে, এটা হাইড্রোজেন কমছে, এটা নাইট্রোজেন কমছে, অর্থাৎ সাম্যাবস্থার পরে এদের গ্রাফগুলো কিন্তু সমান্তরাল সরলরেখা আসবে। তাহলে বুঝলাম যে সাম্যাবস্থা কী বা কোনো অবস্থাকে সাম্যাবস্থা বলা হয়। এবার আমরা জানবো যে কোনো কেমিক্যাল রিয়াকশান কী করে সাম্যাবস্থা আনবো, রাইট? কোনো কেমিক্যাল রিয়াকশান কী করে সাম্যাবস্থা আনা যাবে। ধরো সাপোজ ধরো ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড স্টেট রয়েছে, সলিড স্টেট হয়ে ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। এখানে রিয়াক্টেন্ট হিসাবে ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে, নেওয়ার পরে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সাম্যাবস্থা থাকবে। যদি এটা খোলা পাত্রে রিয়াকশন করি, খোলা পাত্রে রিয়াকশন করি, তাহলে খোলা পাত্রে রিয়াকশন করলে কী হবে না, যেহেতু পাত্রটা খোলা তাহলে পাত্র থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু পরিবেশের সঙ্গে মিশে যাবে। যখন কার্বন ডাইঅক্সাইড পরিবেশের সঙ্গে মিশে যাবে তখন কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে রিয়াকশন করার সুযোগ পাবে না, এর ফলে ব্যাকওয়ার্ড রিয়াকশন করবে না, তার শুধুমাত্র ওয়ান ডিরেকশনাল রিয়াকশন করবে, তখন বিক্রিয়াটা একসময় শেষ হয়ে যাবে। তাহলে খোলা পাত্রে রিয়াকশন করলে কখনোই রিভার্সিবল রিয়াকশন ঘটবে না, রিভার্সিবল রিয়াকশন হবে না। তারপরে রিভার্সিবল রিয়াকশন না হলে ইকুইলিব্রিয়াম করতে পারবো না বা ইকুইলিব্রিয়াম আসবে না, হবে না। তাহলে কি করতে হবে, রিয়াকশনকে বদ্ধ পাত্রে করতে হবে। কেন বদ্ধ পাত্রে করব, তার কারণ যদি আমরা বদ্ধ পাত্রে করি, এই ধরো একটা বদ্ধ পাত্রে আমরা রিয়াকশন করব, এখানে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে, তার সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাহলে পাত্র থেকে বেরিয়ে যেতে পারছে না, এবং যেহেতু রিয়াকশনটা রিভার্সিবল রিয়াকশন তাহলে এই কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড পরস্পর রিয়াকশন করে পুনরায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে, এবং দীর্ঘ সময় রেখে দিলেও দেখব যে বিক্রিয়ার পাত্রে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে, তার মানে বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে না। তার মানে যেহেতু ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাচ্ছে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড পরস্পর রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। তাহলে এই ধরনের রিয়াকশনগুলিকে যদি সাম্যাবস্থা আনতে হয় তাহলে কিন্তু আমাদের বদ্ধ পাত্রে রিয়াকশন করতে হবে, যাতে করে গ্যাসেস মলিকুলগুলো পাত্র থেকে বেরিয়ে না যায়। যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু রিভার্সিবল রিয়াকশন হবে না, আর রিভার্সিবল রিয়াকশন না হলে সাম্যাবস্থা
হবে না। এবার আমরা সাম্যাবস্থার রেট দেখব। তো সাম্যাবস্থার রেট কী হয়, দুটো সমান হয়, ফরওয়ার্ড রিয়াকশানে ব্যাকওয়ার্ড রিয়াকশান রেট সমান হয়। তাহলে কোনো কেমিক্যাল রিয়াকশান রেট আমরা কী করে লিখব? ধরে নাও এ প্লাস বি, এখান থেকে সি প্লাস ডি উৎপন্ন হচ্ছে, এটা রিভার্সাল রিয়াকশান। তাহলে রিভার্সাল রিয়াকশানে দুটো রিয়াকশান রয়েছে, একটা ফরওয়ার্ড রিয়াকশান, একটা ব্যাকওয়ার্ড রিয়াকশান। কেমন? তাহলে রিয়াকশান রেটটা কার উপর নির্ভর করে? কোনো কেমিক্যাল রিয়াকশান যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে উপস্থিত বিক্রিয়কে গাঢ়ত্বের গুণফলের সমানুপাতিক। তাহলে যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের গুণফলের সমানুপাতিক। কেমন? তাহলে গাঢ়ত্ব গুণফলের সমানুপাতিক। তাহলে এখানে দুটো রিয়াকশান রয়েছে, একটা রিয়াকশান এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, যেটা বলে আমরা ফরওয়ার্ড রিয়াকশান। তাহলে রেট অফ ফরওয়ার্ড দ্যাট ইজ আর এফ দিয়ে প্রকাশ করব, প্রপোর্শনাল টু, দেখো বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের গুণফলের সমানুপাতিক। তাহলে বিক্রিয়ক পদার্থকে এ প্লাস বি, তাহলে গুণফল নিতে হবে, গাঢ়ত্বকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, গুণফলের সমানুপাতিক। তাহলে এটা প্রপোর্শনাল টু ধরে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ কে এফ, এ এর গাঢ়ত্ব এবং বি এর গাঢ়ত্ব। এই কে এফকে বলা হয় ফরওয়ার্ড রিয়াকশান রেট কনস্ট্যান্ট, অর্থাৎ সম্মুখবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক। সম্মুখবর্তী বিক্রিয়ার হার ধ্রুবক। কেমন? আরেকটা রিয়াকশান ঘটছে যেখানে সি প্লাস ডি রিয়াকশান করে বিপরীত দিকে আসছে। তাহলে এইরকম রিয়াকশান হচ্ছে, সি প্লাস ডি থেকে ব্যাক করছে, করে এখন এ প্লাস বি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে সিডি হচ্ছে রিয়াক্ট্যান্ট। তাহলে এই রিয়াকশানগুলো হয় ব্যাকওয়ার্ড রিয়াকশান, আর বি, আর ফর রেট, বি ফর ব্যাকওয়ার্ড। কেমন? তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশান কী হবে? এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে সি আর ডি, তাহলে সি আর ডি এর গাঢ়ত্বের গুণফলের সমানুপাতিক। তাহলে আর বি সমান কে বি, সি এর গাঢ়ত্ব, ডি এর গাঢ়ত্ব, রাইট? তাহলে এখানে হবে কে বি হচ্ছে বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক, আর আরবি হলো বিপরীত বিক্রিয়ার হার। তো এই ধরনের বিক্রিয়া যখন সাম্যাবস্থা পৌঁছায় তখন দুটো রেট সমান, আর এফ এবং আরবি সমান। তাহলে সাম্যাবস্থায় রেট অফ ফরওয়ার্ড, রেট অফ ব্যাকওয়ার্ড সমান। রেট অফ ফরওয়ার্ড কী হবে? কে এফ, এ গাঢ়ত্ব, বি এ গাঢ়ত্ব, ইজ ইকাল টু কে বি, ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, সি এ গাঢ়ত্ব, ডি এ গাঢ়ত্ব সমান। তাহলে এই দুটো রেট কনস্ট্যান্টকে আমরা কে এফ ডিভাইডেড বাই কে বি সমান কি লিখতে পারি? সি এ গাঢ়ত্বের আর ডি এ গাঢ়ত্বের গুণফল ডিভাইডেড বাই এ গাঢ়ত্ব এবং বি এ গাঢ়ত্বের গুণফল। এই দুটো অনুপাতকে বলা হয় সাম্যধ্রুবক, অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট। এদের অনুপাতকে বলা হয় সাম্যধ্রুবক। তাহলে সাম্যধ্রুবক হচ্ছে সি এ গাঢ়ত্ব অ্যান্ড ডি এ গাঢ়ত্ব ডিভাইডেড বাই এ গাঢ়ত্ব এবং বি এ গাঢ়ত্ব, রাইট? তাহলে আমরা কি পেলাম? দেখো, এই যে কেমিক্যাল রিয়াকশান লিখেছিলাম সেখানে কে ইকুইলিব্রিয়াম সমান সি প্লাস ডি, তার মানে প্রোডাক্টের গাঢ়ত্বের গুণফল ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট গাঢ়ত্বের গুণফল। এইটা হচ্ছে আমাদের সাম্যধ্রুবকের রাশিমালা। তাহলে যে কোনো কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে সাম্যধ্রুবকের রাশিমালা হবে প্রোডাক্টের যে সমস্ত
কম্পাউন্ড রয়েছে বা যৌগ রয়েছে তাদের গাঢ়ত্বের গুণফল ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্টের গাঢ়ত্ব গুণফল। এবার আসি যদি কেমিক্যাল রিয়াকশনের মধ্যে স্টয়চিওমেট্রি থাকে অর্থাৎ সহগ থাকে, তাহলে এই সহগগুলো কি হবে? চলো একটু ক্যালকুলেশন করে নিই। ধরো 2 মোলস অফ এ এর সঙ্গে 3 মোলস অফ বি রিয়াকশন করছে, রিয়াকশন করে 2 মোলস অফ সি উৎপন্ন করছে আর 1 মোলস অফ ডি উৎপন্ন করছে। তাহলে এই ধরনের কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে দেখো রিয়াক্ট্যান্ট প্রোডাক্টের সঙ্গে সহগ রয়েছে। তাহলে এদের আমরা কিভাবে প্রকাশ করব? আমরা কি জানি না কে ইকুইলিব্রিয়াম সমান প্রোডাক্ট রয়েছে সি আর ডি, এই সহগগুলো হবে ওই গাঢ়ত্বের পাওয়ার, তার এখানে 2 ছিল তার পাওয়ার 2 করে দিয়েছে, তাহলে ডি এর পাওয়ার 1 হবে। আচ্ছা এ রয়েছে, এর পাওয়ার কত হবে? 2 হবে, এ 2 আছে সহগ, তার সঙ্গে বি এর পাওয়ার কত হবে? 3 হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমরা লিখতে পারবো। এবার আসে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে, ধরো নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, এটার সাম্য অবস্থা রয়েছে এখন। তাহলে এখানে গাঢ়ত্ব এককে যদি আমি প্রকাশ করি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাহলে কি লিখব? কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান, এখানে অ্যামোনিয়া রয়েছে, অ্যামোনিয়ার গাঢ়ত্ব তার সঙ্গে সহগ 2 আছে, তার মানে পাওয়ার হয়ে যাবে। আর এখানে দেখো রিঅ্যাক্ট্যান্ট রয়েছে নাইট্রোজেন হাইড্রোজেনের পাওয়ার 3। তাহলে এইভাবে কিন্তু ইকুইলিব্রিয়াম আমরা কনস্ট্যান্টকে প্রকাশ করতে পারবো। এবার আসা যাক যে এই যে আমরা গাঢ়ত্ব বলছিলাম, এই গাঢ়ত্বকে আমরা কিভাবে প্রকাশ করব। নাম্বার 1, যদি গ্যাসেস মলিকুল হয় তাহলে গাঢ়ত্বকে আমরা পার্শিয়াল প্রেশার দ্বারা প্রকাশ করব। তো পার্শিয়াল প্রেশার তখনই ইউজ করব, পার্শিয়াল প্রেশার মানে আংশিক চাপ, কেমন? আংশিক চাপ। পার্শিয়াল প্রেশার তখনই ইউজ করব যখন 2 বা তার বেশি গ্যাস পরস্পর মিশ্রণ রয়েছে। আর যদি একটি মাত্র গ্যাস মলিকুল থাকে তখন সেই গ্যাস মলিকুলে প্রেশারটাই আমরা নিয়ে কাজ করব। তো আংশিক চাপ কী করে ক্যালকুলেশন করা হয় আমরা পরে আলোচনা করব। নাম্বার 2, যদি দেখা যায় সলিড ইন লিকুইড, অর্থাৎ সলিড কম্পাউন্ডগুলো লিকুইডের মধ্যে রয়েছে, যদি লিকুইড হিসেবে আমরা জল ব্যবহার করি H2, তাহলে এটাকে বলা হয় অ্যাকুয়াস বলা হয়। আর এই অ্যাকুয়াসকে আমরা যে গাঢ়ত্ব সেটা মোল পার লিটার এককে কাজ করব, মানে প্রতি লিটার মধ্যে কত মোল ওই সাবস্টেন্সটা রয়েছে। আর এই মোল পার লিটারকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, রাইট? নাম্বার 3, যদি পিওর সলিড বা পিওর লিকুইড, বিশুদ্ধ কঠিন পদার্থ বা বিশুদ্ধ তরল পদার্থ, তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হয় না, তাই ইউনিটি ধরে নেব। এদের ক্ষেত্রে গাঢ়ত্ব হচ্ছে ইউনিটি, কারণ সলিড এবং লিকুইডের ক্ষেত্রে ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে না, তো এই কারণে এদের ইউনিটি ধরে নেব। ওকে, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখা যাক। ধরো ক্যালসিয়াম কার্বনেট সলিড রয়েছে, এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এটা গ্যাসেস মলিকুল। এখানে দেখো 2 ধরনের ফিজিক্যাল স্টেট পাওয়া যাচ্ছে, একটা সলিড একটা গ্যাস। যখন ভিন্ন ধরনের ফিজিক্যাল স্টেট পাওয়া যায় তখন সেই ধরনের রিয়াকশনগুলো হয় হেটেরোজেনিয়াস রিভার্সিবল রিয়াকশন। যেহেতু রিভার্সিবল রিয়াকশন আছে তাহলে হেটেরোজেনিয়াস বলা হয়, কারণ ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট রয়েছে, এখানে ডিফারেন্ট ফিজিক্যাল স্টেট বলতে সলিড আর গ্যাসের কথা বলা হচ্ছে, দুটো আলাদা। তাহলে এটা হেটেরোজেনিয়াস রিয়াকশন। তো এই হেটেরোজেনিয়াস রিয়াকশনের ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়াম আমরা কীভাবে প্রকাশ করব? দেখো আমরা লিখতে পারি প্রোডাক্ট হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং কার্বন ডাইঅক্সাইড এইটা, রাইট, আর ক্যালসিয়াম কার্বনেট।
তো দেখো ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড সলিড হওয়ার জন্য ইউনিটি হবে, আর কার্বন ডাইঅক্সাইড আমরা প্রেশার দিয়ে কল্পনা এটাকে, অথবা প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। কেমন? কার্বন ডাইঅক্সাইডে আমরা মোল পার লিটারকে ব্যবহার করতে পারি অথবা প্রেশার এককে ব্যবহার করতে পারি। তাই যেহেতু সলিড ছিল ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ইউনিটি হয়ে গেছে, তো 1 হয়ে গেছে। 1 হয়ে গেলে কী হবে? এখানে 1 আর এখানে 1, তাহলে পড়ে থাকবে কি? শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড। তাহলে কে ইকুইলিব্রিয়াম হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সমান। ধরো আরেকটা এক্সাম্পল, অ্যামোনিয়াম বাইসালফাইড সলিড, এইটাকে হিট করলে অ্যামোনিয়া গ্যাস আর প্লাস হাইড্রোজেন সালফাইড গ্যাস পাওয়া যায়। তাহলে আমরা কে ইকুইলিব্রিয়াম কী দ্বারা প্রকাশ করব? তাহলে ধরো গ্যাস, দুটো গ্যাস মলিকুল, দ্যাট ইজ প্রেশার অফ অ্যামোনিয়া, মানে পি বলতে এখানে প্রেশার বোঝাচ্ছে, পি অফ হাইড্রোজেন সালফাইড, আর কনসেন্ট্রেশন হচ্ছে অ্যামোনিয়া বাই সালফাইড। তো পরের লাইনে এটা 1 লিখব, মানে পি অফ অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড ইন্টু 1, কারণ এটা ইউনিটি সলিড। তাহলে কে ইকুইলিব্রিয়াম হচ্ছে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইডের পার্শিয়াল প্রেশার, যেহেতু দুটো গ্যাস মলিকুল আছে তাহলে পার্শিয়াল প্রেশার নিতে হবে, পার্শিয়াল প্রেশার গুণফলের সঙ্গে সমান। কেমন? এরপর আমরা জানবো যে, এরপর আমরা পড়ব যে এই কে ইকুইলিব্রিয়ামকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি। কে ইকুইলিব্রিয়ামকে আমরা 3টি ভাবে প্রকাশ করতে পারি, একটা কেসি, একটা কেপি, আর একটা হচ্ছে কে এক্স। এখানে সি বলতে বোঝায় কনসেন্ট্রেশন। কেমন? সি বলতে বোঝায় কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে কত মোল রয়েছে। আর এখানে পি বলতে বোঝায় প্রেশার। যখন একটা গ্যাস মলিকুল থাকবে তখন প্রেশার নেব, আর যখন একে বেশি গ্যাস মলিকুল থাকবে তখন এটা পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ, পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ বা অংশ চাপ বলা হয়, অংশ চাপ দিয়ে প্রকাশ করব। আর এখানে এক্স বোঝাচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন শব্দের অর্থ হচ্ছে মোল ভগ্নাংশ। কেমন? এইটা হচ্ছে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ বোঝায়। তাহলে এইরকম আমরা 3টে ভাবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে প্রকাশ করতে পারি। ধরে নাও কোনো একটা কেমিক্যাল রিয়াকশন, সেই কেমিক্যাল রিয়াকশানে আমরা এদের এক্সপ্রেশন লিখব। ধরো এ মোলস অফ এ রিয়াকশন করছে, বি মোলস অফ বি রিয়াকশন করে সি মোল অফ সি অ্যান্ড ডি মোলস অফ ডি উৎপন্ন করছে, এরকম একটা কেমিক্যাল রিয়াকশন করছে। তাহলে আমরা কেপি মানে প্রেশার দিয়ে প্রকাশ করব। যেহেতু প্রত্যেকটা গ্যাস মলিকুল, তাহলে পার্শিয়াল প্রেশার দিয়ে প্রকাশ করব। তাহলে প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, তাহলে প্রোডাক্ট কি আছে? সি আছে, তার পাওয়ার কত? সি, কারণ সি হচ্ছে সহগ আছে, ইন্টু ডি এর পার্শিয়াল প্রেশার পিডি লিখেছি, তার পাওয়ার ডি আসবে, নিচে পি এ তার পাওয়ার এ, পি বি তারপর বি হবে। তাহলে এইটা হচ্ছে কেপির এক্সপ্রেশন। তো কেসি কী করে লিখব? দেখো কেসিকে আমরা মোল পার লিটার করে প্রকাশ করব। তার মানে সি এর গাঢ়ত্ব তার পাওয়ার সি, ডি এর গাঢ়ত্ব তার পাওয়ার ডি, ডিভাইডেড বাই এ এর গাঢ়ত্ব তার পাওয়ার এ, এবং বি এর গাঢ়ত্ব তার পাওয়ার বি। রাইট? এক্স দিয়ে প্রকাশ করব কে এক্স, অর্থাৎ মোল ফ্র্যাকশন। এক্স অফ সি তার পাওয়ার সি, এক্স অফ ডি তার পাওয়ার ডি, এক্স অফ এ তার পাওয়ার এ, এক্স অফ বি তার পাওয়ার বি। এখানে এক্সই হচ্ছে মোল ফ্র্যাকশন। তো মোল ফ্র্যাকশন কী করে গণনা করতে হয় আর পার্শিয়াল প্রেশার কী করে গণনা করতে হয়, প্রত্যেকটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে? এখানে এক্সি হচ্ছে মোল ফ্র্যাকশন, সি এর মোল ফ্র্যাকশন, ডি এর মোল ফ্র্যাকশন, এক্সের এ এর মোল ফ্র্যাকশন, বি এর মোল ফ্র্যাকশন, আর এখানে পি দিয়েছে প্রেশার, পার্শিয়াল প্রেশার, কার কার প্রেশার কত আছে, আর এখানে সি ডি এ বি হচ্ছে গাঢ়ত্ব, মোল পার লিটার এককে গাঢ়ত্ব। তো এই হলো এদের এক্সপ্রেশন। তাহলে এবার জানতে হবে এদের মধ্যে সম্পর্ক কি আছে, অর্থাৎ কেপির সঙ্গে কেসির সম্পর্ক কী, কেপির সঙ্গে কে এক্সের সম্পর্ক কী। তাহলে আমাদের এখন সম্পর্ক নির্ণয় করতে হবে। তো এ মোলস অফ এ রিয়াকশন করছে বি মোলস অফ বি,
রিয়াকশন করে উৎপন্ন হচ্ছে সি মোল অফ সি অ্যান্ড ডি মোলস অফ ডি, এটা উৎপন্ন হচ্ছে। কেমন? তাহলে আমরা দুটো এক্সপ্রেশন আমরা লিখতে পারি কেপি। কেপি সমান আমরা এখন জানতে চাইছি কেপি অ্যান্ড কেসির মধ্যে সম্পর্কটা কী। কেমন? তো এখানে কেপি সমান লিখতে পারি পার্শিয়াল প্রেশার অফ সি তার পাওয়ার সি, পার্শিয়াল প্রেশার অফ ডি তার পাওয়ার ডি, আপন পার্শিয়াল প্রেশার অফ এ তার পাওয়ার এ, পার্শিয়াল প্রেশার অফ বি তার পাওয়ার বি। ওকে, আর কেসি সমান কী লিখব? কেসি সমান কনসেন্ট্রেশন সি তার পাওয়ার সি, কনসেন্ট্রেশন ডি তার পাওয়ার ডি, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ তার পাওয়ার এ এবং কনসেন্ট্রেশন বি তার পাওয়ার বি, এটা লিখব। তো এই দুটোর মধ্যে সম্পর্ক কী আছে? দেখো, আমরা পিভি সমান এনআরটির সমীকরণ জানি। কারণ কি না, এ বি সি ডি এগুলো প্রত্যেকটা গ্যাস মলিকুল এবং আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে পিভি সমান এনআরটির সমীকরণ লিখতে পারি। তো পি সমান কি এন বাই ভি আর টি লিখতে পারি। দেখো, এন হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে আয়তন। তবে মোল পার লিটার এককে, ভি যদি আমরা লিটার এককে ব্যবহার করি তা মোল পার লিটার। তো মোল পার লিটার মানে কি? গাঢ়ত্ব। তা লিখতে পারি সি আর টি, রাইট? তাহলে পি এর সঙ্গে সি এর সম্পর্ক হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি এর সমান এর গাঢ়ত্ব আর টি লিখতে পারি। একই রকমভাবে পি বি সমান বি এর গাঢ়ত্ব আর টি লিখতে পারি। পি সি সমান লিখতে পারি সি এর গাঢ়ত্ব আর টি। পি ডি সমান লিখতে পারি ডি এর গাঢ়ত্ব আর টি। তাহলে এই সমস্তগুলো আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে দেখো, আমরা এখানে বসিয়ে দিই। কে পি সমান কি লিখব? প্রেশার অফ সি, প্রেশার অফ সি মানে সি এর গাঢ়ত্ব আর টি, এর পাওয়ার রয়েছে সি রয়েছে, তারপরে রয়েছে ডি এর গাঢ়ত্ব আর টি, এর পাওয়ার ডি রয়েছে, ডিভাইডেড বাই এ গাঢ়ত্ব আর টি, এর পাওয়ার এ রয়েছে, আর বি এর গাঢ়ত্ব আর টি, এর পাওয়ার বি রয়েছে। কেমন? এইরকম রয়েছে। এবার আমরা কি জানি যে এই যে পাওয়ারগুলো রয়েছে প্রত্যেকটা আমরা এই রকম এক্সপ্রেশন আনবো যাতে করে আমরা কেসে লিখতে পারি। কেমন? তাহলে সি এর গাঢ়ত্ব, ডি এর গাঢ়ত্ব, আর টি কী হবে? দুটো পাওয়ারকে আমরা যোগ করে দিই সি প্লাস ডি সূচকের নিয়ম অনুসারে, ডিভাইডেড বাই এ গাঢ়ত্ব এ, বি এর গাঢ়ত্ব বি, আর টি এর পাওয়ার হবে এ প্লাস বি। তাহলে দেখো, এই যে অংশটা, এই অংশটা এক্স্যাক্টলি দেখো কেসের সঙ্গে সমান, রাইট? তাহলে কেস লিখতে পারি। আর দুটো দেখো এখানে একই রয়েছে আর পাওয়ারটা ডিফারেন্ট। তাহলে আর টি সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি লিখতে পারি, রাইট? পাওয়ারের ক্ষেত্রে ভাগ থাকলে কী হয়? বিয়োগ হয়ে যায়। তাহলে কেসি আর টি তার পাওয়ার ডেল্টা এন। তো এখানে ডেল্টা এন বোঝাচ্ছে সি প্লাস টি মাইনাস এ প্লাস বি, অর্থাৎ বিক্রিয়জাত পদার্থের মোল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয় পদার্থের মোল সংখ্যার যোগফল, রাইট? তাহলে দেখো, কেপি সমান কেসি আর টি তার পাওয়ার ডেল্টা এন। তাহলে আমরা সম্পর্ক পেলাম কেপি সমান কেসি আর টি তার পাওয়ার ডেল্টা এন। ধরো আমরা রিয়াকশন করছি যে হাইড্রোজেন গ্যাস মলিকুল প্লাস আয়োডিন গ্যাস মলিকুলের সঙ্গে, অর্থাৎ গ্যাসীয় অবস্থা রিয়াকশন করছি 2HI হাইড্রোঅ্যাডিক অ্যাসিড, সেটা হচ্ছে গ্যাসের স্টেটে রয়েছে। তাহলে এখানে ডেল্টা এন কী করে বের করবো? প্রোডাক্টে দেখো 2 মোল আছে আর রিয়াক্টেন্ট প্রত্যেকটা গ্যাস। তাহলে ডেল্টা এন সমান 2 মাইনাস রিয়াক্টেন্ট 1 প্লাস 1 রয়েছে, দ্যাট ইজ 0। ওকে, 0 হয়ে গেছে। তাহলে এখানে কেপির সঙ্গে কেসি কী সম্পর্ক রয়েছে? দেখো, কেপি সমান কেসি আর টি তার পাওয়ার 0, রাইট? তাহলে কেপি কারো পাওয়ার 0 হলে কি 1 হয়ে যায়। তাহলে এখানে কেপির সঙ্গে কেসি সমান। আবার ধরো আমরা এখানে নাইট্রোজেন গ্যাস মলিকুল, হাইড্রোজেন গ্যাস মলিকুল, এইটার সঙ্গে আমরা অ্যামোনিয়া 2 মোলস অফ অ্যামোনিয়া গ্যাস মলিকুল, রাইট? তাহলে এখানে ডেল্টা এন কত হবে বলো দেখি? এখানে 2 মোলস রয়েছে, তাহলে 2 প্রোডাক্ট মাইনাস এখানে 1 মোল, এখানে 3 মোল, তাহলে 1 প্লাস 3 সমান -2।
ওকে, তাহলে কেপি সমান কেসি আর টি তার পাওয়ার -2। তাহলে কেপি বাই কেসি লিখতে পারি আর টি তার পাওয়ার -2। ওকে, কেপি বাই কেসি 1/RT স্কোয়ার। তা যেহেতু 1/RT স্কোয়ার হয়ে গেছে, তাহলে কি এটা 1-এর থেকে কম? তাহলে কেপি কেসি লেস দেন 1। তাহলে কেপি এখানে কেসি, অর্থাৎ কেপি তুলনায় কেসি মানটা কিন্তু বড়, রাইট? কেপি তুলনায় কেসির মানটা কিন্তু এখানে লার্জ। এইভাবে বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে আমরা কিন্তু কেপির সঙ্গে কেসি রিলেশন করতে পারি। এমনকি আরেকটা রিয়াকশন দেখাচ্ছি। ধরো সলিড স্টেট রয়েছে, ক্যালসিয়াম কার্বনেট সলিড, এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড সলিড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, যেটা হচ্ছে গ্যাস মলিকুল, রাইট? তো সলিডের ক্ষেত্রে আমরা তো মোল সংখ্যা ধরবো না, কারণ পিভির সময় এনআরটি সমীকরণ তো সলিডের ক্ষেত্রে ফলো করে না। তাহলে ডেল্টা এন সমান কী হবে? এখানে গ্যাস মলিকুল 1 মোল রয়েছে, এটা সলিড 0, এটা সলিড 0, তাহলে এখানে ডেল্টা এন হচ্ছে 1 আসবে। তো যদি 1 আসে, তাহলে কেপি সমান কেসি আর টি তার পাওয়ার কী হবে? 1-এ আসবে, রাইট? তাহলে কেপির সঙ্গে কেসির সম্পর্ক হচ্ছে এইটা হবে। এবার আসি কেপির সঙ্গে কেএক্সের কী সম্পর্ক? কেপি অ্যান্ড কেএক্স আমরা রিয়াকশন ধরেছিলাম, এইরকম একটা রিয়াকশন ধরেছিলাম। এখানে কেপি সমান লিখেছিলাম প্রেশার অফ প্রেশার অফ সি তার পাওয়ার সি, প্রেশার অফ ডি তার পাওয়ার ডি আপন প্রেশার অফ এ তার পাওয়ার এ, প্রেশার অফ বি তার পাওয়ার বি। আর কেএক্স লিখেছিলাম মোল ফ্র্যাকশন অফ সি তার পাওয়ার সি, মোল ফ্র্যাকশন অফ ডি তার পাওয়ার ডি, মোল ফ্র্যাকশন অফ এ তার পাওয়ার এ। এইটা এদের মধ্যে কি সম্পর্ক? দেখো এদের মধ্যে কি সম্পর্ক, আমরা জানি ডাল্টনের আংশিক চাপ সূত্র বা অংশ চাপ সূত্র। আংশিক চাপ বা অংশ চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ এইটা আমরা গ্যাসের চাপটায় ডাল্টনের আংশিক চাপ সূত্রে আমরা পেয়েছিলাম। কেমন? গ্যাসের চাপটা ডাল্টনের আংশিক চাপ সূত্র। যদি গ্যাসের চাপটা না পড়া থাকে তাহলে সূত্রটা আপাতত মনে রাখো, পরে আমরা গ্যাসের চাপটা পড়লে বা পড়ালে বুঝতে পারবে। তাহলে এখানে মূল ফ্র্যাকশন বা মূল ভগ্নাংশ বলতে আমরা কী বুঝি? ধরো মূল ভগ্নাংশ বলতে আমরা কী বোঝাই? ধরো এখানে আমরা দুটো গ্যাস রাখলাম, একটা হিলিয়াম আর একটা নিয়ন। কেমন? হিলিয়াম ধরো 3 মোল আছে আর নিয়ন ধরো 2 মোল আছে, তাহলে মোট কত হলো? মোট হচ্ছে 5 মোল। 5 মোল মধ্যে হিলিয়াম কত আছে? 5 মোল মধ্যে হিলিয়াম কত আছে? 3 মোল আছে। তাহলে এইটা হচ্ছে ফ্র্যাকশন, ভগ্নাংশ। ভগ্নাংশ আমরা এটাই জানি যে মোটের মধ্যে কত আছে, আর এটা যেহেতু মোল সংখ্যা ক্যালকুলেট করছে, তাহলে এটা হবে মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। তাহলে হিলিয়ামের মোল ভগ্নাংশ 3/5 আর নিয়নের মোল ভগ্নাংশ হবে 2/5। তাহলে এইভাবে কিন্তু আমরা মোলের ভগ্নাংশ ক্যালকুলেট করব, রাইট? আর মোট চাপ বলতে সিস্টেমে মোট চাপকে বোঝাচ্ছে, আর অংশ চাপ হচ্ছে মোট চাপের সঙ্গে মোল ভগ্নাংশ গুণ করলে, অর্থাৎ যে আমরা কম্পোনেন্টটা বলছি তার হচ্ছে মোল ভগ্নাংশ গুণ করলে আমরা অংশ চাপ পেয়ে যাব। তাহলে ধরো আমরা পিসি এর অংশ চাপ হবে পি টোটাল মোট চাপ, তার মূল ভগ্নাংশ হচ্ছে এক্সসি। একইরকমভাবে পিডি এর অংশ চাপ হবে মোট চাপ পিটি, তার হচ্ছে এক্সটি। পি এর হবে পি টোটাল তার সঙ্গে এক্স এর, পিবি হবে পি টোটাল তার সঙ্গে এক্স বি। কেমন? এইগুলো হচ্ছে। এবার আমরা এই যে পার্সেল প্রেশারগুলো আমরা এই কোয়েশ্চেনে বসতে পারি। তাহলে কেপি সমান কী হবে? দেখো কেপি সমান লিখতে পারি পার্সেল প্রেশার তার পাওয়ার সি। দেখো পার্সেল প্রেশার পাওয়ার সি আছে, তাহলে পার্সেল প্রেশার জায়গায় এটা লিখতে পারি। তাহলে এক্স সি তার পাওয়ার সি, পি টোটাল তার পাওয়ার সি, টি ফর টোটাল এখানে। আচ্ছা, তারপরে আছে ডি, এক্স ডি তার পাওয়ার ডি, পি টোটাল তার পাওয়ার ডি, এক্স এ তার পাওয়ার এ,
পি টোটাল তার পাওয়ার এ, তারপর হচ্ছে এক্স বি তার পাওয়ার বি, পি টোটাল তার পাওয়ার বি, রাইট? এবার মোল ফ্র্যাকশনগুলিকে আলাদা করি, এক্স সি তার পাওয়ার সি, এক্স ডি তার পাওয়ার ডি, ডিভাইড বাই এক্স এ তার পাওয়ার এ, এক্স বি তার পাওয়ার বি ইন্টু এখানে দেখো পি টোটাল সি প্লাস ডি, আর এখানে পি টোটাল এ প্লাস বি, রাইট? তাহলে এই অংশটা কি কে এক্সের সঙ্গে সমান, দেখো এই যে, তাহলে এইটা হচ্ছে কে এক্সের সঙ্গে সমান, আর এটা পি টোটাল লিখতে পারি সি প্লাস ডি মাইনাস এ প্লাস বি, উপরে উঠলে মাইনাস হবে, তাহলে কে এক্স ইন্টু পি টোটাল ডেল্টা এন। তাহলে কেপির সঙ্গে কে এক্সের সম্পর্ক এটাই, ওকে? কেপির সঙ্গে কে এক্সের সম্পর্ক হচ্ছে কে এক্স ইন্টু পি টোটাল ডেল্টা এন। ডেল্টা এন হলো বিক্রিয়াজাত পদার্থের মোল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয় পদার্থের মোল সংখ্যার যোগফল, অর্থাৎ সেগুলি যেন গ্যাসেস মলিকুল হয়, গ্যাসেস মলিকুল ছাড়া আমরা কিন্তু মোল সংখ্যা কাউন্ট করব না। তাহলে আমরা দেখো যে সমস্ত ইকুয়েশনগুলো আমরা পেলাম তা হলো কেপি সমান কেসি আর টি তার পাওয়ার ডেল্টা এন, আরটা পেলাম কেপি সমান কে এক্স পি টোটাল তার পাওয়ার ডেল্টা এন। কেমন? এই দুটো ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে প্রবলেম সলিউশন করার জন্য। তাহলে কেপির সঙ্গে, তাহলে এখানে দেখো যে আমরা এবার কেসির সঙ্গে কে এক্সের সম্পর্ক কী করব। তা যেহেতু দুটো রাশির সমান এটার সঙ্গে, তাহলে লিখতে পারি কেসি আর টি তার পাওয়ার ডেল্টা এন সমান কে এক্স পি টি তার পাওয়ার ডেল্টা এন, রাইট? তাহলে কেসি সমান কী লিখবো? কেসি সমান লিখবো কে এক্স ইন্টু পি টোটাল আর টি দ্য হোল ডেল্টা এন, এইটা সম্পর্ক। তো কেসির সঙ্গে কে এক্সের সম্পর্ক মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র কেপি সঙ্গে কেসি সম্পর্কে আর কেপির সঙ্গে কে এক্সের সম্পর্কে। যদি ভুলে যাও তাহলে কি করবে, দেখো পিভি সমান আমরা এনআরটির সমীকরণ জানি, এই সমীকরণটা ভুলবে না। তাহলে প্রেশার সমান এন বাই ভি আর টি, তাহলে এন বাই ভি কি কনসেন্ট্রেশন আর টি, তাহলে পি এর জায়গায় লিখো কেপি, সি এর জায়গায় লিখো কেসি, আর আর টি তার পাওয়ার ডেল্টা এন বসিয়ে দাও। তাহলে এটাই সম্পর্ক, এটা একটা ট্রিক্স। আবার দেখো আমরা ডালটনের সূত্র মনে রাখতে হবে, পার্শিয়াল প্রেশার পি, পার্শিয়াল প্রেশার হচ্ছে পি টোটাল ইন্টু মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনকে আমরা এক্স দিয়ে ডিনোট করি। তাহলে এইটা ডালটনের আর্নস্টিচাপ সূত্র, তাহলে এটা ফান্ডামেন্টাল একটা সূত্র, ফান্ডামেন্টাল সূত্রগুলোকে ভুলে গেলে হবে না, ফান্ডামেন্টাল সূত্রগুলোকে মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো পি এর জায়গায় কেপি লিখো, এক্সের জায়গায় লিখো কে এক্স, আর পি টোটাল তার পাওয়ার ডেল্টা এন করে দাও। তাহলে দেখো কেপির সঙ্গে কে এক্সের সম্পর্ক, অর্থাৎ ফান্ডামেন্টাল ইকুয়েশনগুলোকে আমাদের মনে রাখতে হবে, মনে রেখে আমরা এই সূত্রগুলো লিখতে পারবো। তাহলে আমাদের এখান থেকে এই দুটো ইকুয়েশন কিন্তু মনে রাখতে হবে প্রবলেম করার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।